বলতেছে হ্যাঁ ভাই এরকম হয়। তো ওইখানে কিছুদিন অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে তো আপনারা বুঝতে পারেন ছোট একটা গাড়ি, ওইখান থেকে 15 জন লোক এক একটা গাড়িতে বললো, ওইখান থেকে বললো, তো ওইখান থেকে নিল হলো সাগর পারে নিল, ওইখান থেকে মানে প্রায় 500 মিটার এরকম দেখা যাইতেছে যে আমাদের বোট, ওই সাগরে বোট আছে সন্ধ্যা, ওইখানে দেখা যাইতেছে। ওই বোটে তো দৌড়ে উঠতে হবে, যেই জায়গা আমাদের নিয়ে যে জায়গা রাখছে ওই জায়গা হলো কাটা, এরকম একটা কাটা আর বালু, তো যেখানে নিয়ে মানে ওইখানে শোয়াই রাখছে আমাদের বালি ভিতরে, বুঝছেন, মাথা এরকম উপরেই আমরা শুয়ে আছি, শুধু মাথাটা উপরে দিয়ে, শরীরের ভিতরে কাটা বিনছে, পায়ে কাটা বিনছে। তো এরকম কিছুক্ষণ ওই জায়গায় প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে আমাদের বলতাছে যে তোরা দৌড়াইয়া বোটে উঠ। কাটা ভিতর ভাই কি এখন বোটে তো উঠতে হবে, কিভাবে উঠবো? ওই কাটা ভিতরে দৌড়াইয়া বোটে ভিতর উঠলাম। এক একজনের শরীরে 4টা-5টা কইরা কাটা মিললো পায়ে হাতে। তো যাই হোক কষ্ট কইরা বোটে উঠলাম। বোটে যারা উঠছে তারা উঠছে, আমি ওইরকম বোটে মানে বোট প্রথম আমাদের মাজা পানিতে ছিল, বোটে উঠতে অনেক দূরে চলে গেছে। তো বোটে 7টায় উঠলাম, বোটে মানে উঠবো অর্ধেক উঠছে আর উঠতে পারতাছি না। তো আশিক আমার টাইনটা উঠাইলো, উঠানোর পরে বোটে মানে নিজের যার শরীরে কাটা বাটা ছিল সবাই টাইনা বাই করতেছে। মানে কি একটা কষ্টের মুহূর্ত, মনে করেন যার শরীরের কাটা সে টাইনা বাই করতেছি, সবাই অনেক কান্নাকাটি করতেছি এত কষ্ট কইরা। তো এরকম ভাবে বোট চলতেছে, সবাই আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি আমাকে বোট পার করো। 30 মিনিট বোট চলার পরে হুট কইরা কোথার থেকে লিবিয়ার কালাবুশ এরা আইসা 4-5টা ফায়ার করলো আমাদের বোটের দিকে। তো এরকম ভাবে ফায়ার করলো, তো আমরা তো সবাই ভয় পাইলাম, করলাম আমাদের বোটে উঠা ক্যাপ্টেন রে মারলো, 3-4টা চর দিল। তারপর ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করলো, ক্যাপ্টেন সবকিছু বললো। তো আমরা ওই জায়গায় 49 জন লোক ছিলাম, একজন লোকের প্রতি মানে লিবিয়ার টাকা 20,000 দিনার করে দাবি করতেছিল। আমাদের মুদিরে বললো যে একজন প্রতি যদি 20,000 টাকা করে দেয় তাহলে আমাদের বোট ছাইড়া দিবে, ওরা আমাদের আগাই দিয়ে আসবে। তো আমাদের লিবি যে মুদির ছিল সে রাজি হইলো না। তো ধরলেন ওরা আমাদের ওইখান থেকে ধইরা মানে জেলে না, ওদের যে থানা ওইখানে নিল, ওইখানে নিয়ে আমাদের সবাই চেক বেক করলো, মানে আমাদের কাছে কি ছিল বা না ছিল অনেকভাবে চেক করলো। মানে আমরা যারা অল্প বয়সে হচ্ছেন এরা অনেক কষ্ট, মানে বুঝাইতে পারবো না, ওইগুলা বললে এখন খুব খারাপ লাগবে, সম্ভব না। তো ওইখান থেকে কষ্ট চেক বেক করলো, মানে এমন এক একজনের 4-5 ভাবে চেক করলো। কেউ উলঙ্গ করে চেক করতেছে, কেউ মনে করেন মানে মারাত্তাছে, এই করতেছে, সামনে চাকু দিয়ে পোজ দিয়ে প্যান কাইটে ফেলাইতেছে, এমন একটা অবস্থা, মানে কি কষ্ট সময়। তাইলে আপনাদের কিভাবে ওইখান থেকে ওইভাবে গেল। তো আমাদের ভিতরে আমাদের মাদারীপুর জেলারই ঘটকচরের এক ভাই ছিল, সে সবসময় নামাজ পড়তেই পড়তো, সে হলো তার টুপির ভিতরে তার ফোনটা রাখছিল। তো একটা ফোন আমাদের কাছে ছিল, তো ফোনটা ছিল। তো ওইখান থেকে ওই ফোনটা মানে কেউ বাইর করে সাহস পাইতেছে না যে যোগাযোগ করবে, কারণ আমাদের তো এমনি সবাই কয়েকজন লোকরা অত্যাচার করছে, ওইটা দেখে আমরা অনেক ভয় পাইছি সবাই। তারপরও আমরা মাদারীপুর জেলার 4-5 জন আমরা সাহস করলাম যে আমরা যোগাযোগ করতে হবে, নাইলে আমাদের লাইফ এই জায়গায় শেষ। তাইলে আমরা কিন্তু এই জায়গা তো লাইফ শেষ হলে আমাদের থামা থাইকা যাবে না, যেহেতু আমরা এই পথে আসছি, যেহেতু আমরা মনে করেন অলরেডি ধরা খাইছি, তাইলে তো মনে করেন আমরা মারাই গেছি এরকম। তো এরকম অবস্থায় আশিক, আমার ফুফাতো ভাই আশিক, আমি, আমার এই যে একটা কাকা ছিল পশ্চিম সরমঙ্গলের রবি খান, সে, তো এরকম ভাবে আমরা 3-4 জন সাহস কইরা তো আশিক কথা বললো, আশিকরে বললাম যে আগে জানা, আশিক জানাইলো তার দুলাভাইরে, সে আশিক আর দুলাভাইরে বললো যে মেজো মামারে বলেন যে আমরা ধরা খাইছি, মানে আমার বাপের বললো যে আমরা ধরা খাইছি, মেজো মামারে জানান যে আমরা ধরা খাইছি। তো এরকম ভাবে ধরা খাইছি, তো কেউ মানে ফোনটা ধরে যে কথা কবে ওই সাহসটা নাই, শুধু আমরা টেকেরহাটের যে কয়জন আছি আমরা এই কয়জনই সাহস করলাম যে আমাদের জানাইতে হবে। আর মাদারীপুরের একটা ভাই ছিল, সে নামটা তার মনে নাই। তো এরকম ভাবে সাহস করলাম যে জানাইতে হবে যেভাবে, আমরা তো মরছি। আর এর ভিতরে মনে করেন একটা বাঙালি লোক আসছে, মানে মাফিয়া আমাদের দেখতাছে, মানে কেনা বেচার দাম করতেছে। তো ও নিল 10 জন চাইলো, তো লিবি যে যারা কোস্টগার্ডের ওরা 10 জন বিক্রি করবে না। তো এর ভিতরে আবার মনে আমাদের যে আনছে তার সাথে তো যোগাযোগ করতে আসি, আমি আমার বাপের লগে যোগাযোগ করতেছি যে আমাদের কিন্তু দেরি হইলে বেচে ফেলাবে। তো তারা তো আরো টেনশনে, এধারে আমাদের বাড়ির সবাই মানে আমাদের যে আনছে তারে তো অনেক চাপ প্রয়োগ করতেছে যে এটা এইভাবে ওরা এই জায়গায় আছে। তো ওই সময় আবার ব্যাঙ্গাজিতে হলো গোলাগুলি হয়েছে, ইন্টারনেট বন্ধ, মানে আমরা যে তার লোকেশন দেবো এই সিচুয়েশনটা নাই, কারণ তার ওইখানে ইন্টারনেট বন্ধ। তার সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারি, সে লিবিয়ে ব্যাঙ্গাজি শহর থেকে অন্য শহরে গেছে, তার সাথে আমরা কলে যোগাযোগ করতেছি এরকম ভাবে। তো সবার তো খাওয়া দাওয়া নাই, একটা রুমের ভিতরে আমাদের আটকায় রাখছে, কোনো বাথরুম নাই, কোনো কিছু নাই, মানে সবাই ওরা বলতেছে আমাদের যে মানে শুধু খাবার খাইতে পানি দিছে, 4 কেস পানি দিতেছে। তো সবাই বলতেছে যে বাথরুমে যাবে বা প্রস্রাব করবে, ওরা বলতেছে তোরা পানি খেয়ে ওই বোতলে প্রস্রাব কর, এরকম কিছু। তো এখন আমাদের তো ওই পরিস্থিতি মাইনা চলতে হবে, কারণ আমাদের তো এখানে জোর দেখানোর কিছু নাই, আমরা চাইলেও কিছু করতে পারতাছি না। সবাই অনেক কান্নাকাটি করতেছে, সবাই বুঝাইতেছি করতেছি। তো এর ভিতরে মানে ওই লিবি ওরা বলতেছে ওদের কাছে একটা রাডার আছে, যে
যে এখানে ফোন চালু হইলে ওরা বুঝতে পারে, ওরা বলতেছে তোদের কাছে একটা ফোন আছে, ফোনটা যদি দেস তাইলে তোদের আমরা বাথরুমে যাওয়ার ব্যবস্থা করব। আমরা বলতেছি কোনোভাবে মানে, তারপরে ওরা বলতেছে, আমরা বলতেছি আমার কাছে ফোন নাই, তোরা আমাকে যেভাবে চেক করছো আমাদের কাছে ফোন নাই। আমাদের চিন্তা এবার করে চেক করছে, তারপরে আবার আইসা মনে করেন চেক করতেছে প্রতি 2 ঘন্টা পর পর যে আমাদের কাছে ফোনটা আসেনি। ফোনটা রাখছি হলো আমরা দেওয়ালের পাশে একটা ওয়াল টিভি ছিল, ওয়াল টিভির পিছনে ফোনটা লুকাইয়ে রাখছি। মানে ফোনটা যে ধরবে এরকম কেউ সাহস নাই, শুধু আমার ফুফাতো ভাই আশিক আর এই যে আমরা মানে টেকেরাটের যে কয়জন, যে আমরা সাহস কাটে আর মাদারীপুরের 2 জন, যে ভাই আমরা তো মরছি, তাইলে আমরা যখন মরবো তাইলে আমরা কষ্ট করিয়াই মনে করেন মরি, আমাকে তো আর বাঁচানোর মতো কেউ নাই, তাইলে আমাকে নিজেরাই আমার বাঁচতে হবে। সে বললো ভাই আচ্ছা ঠিক আছে আমাকে বাঁচতে হবে। তো এরকম ভাবে আমরা কইলাম যে এই ফোনের কথা যদি কেউ বলে যে ওদের কাছে ফোন আছে আর ফোন যদি নিয়ে যায়, পরবর্তীতে ফোনের কথা যে বলবে আমরা তারা ওইটার ভিতরে মাইরে ফেলাম, আমরা নিজেরাই মানে যারা ওই ফোনের কথাটা বলবে তারা আমরা মাইরে ফেলাম, কেউ জানি ফোনের কথা না বলে। মানে আমরা কি একটা পরিস্থিতির ভিতরে গেছি যে মনে করেন নিজের বন্ধুরে নিজে মাইরে ফেলাইতে চাইতেছি, আমরা কইতেছি ফোনের কথা যে বলবে তারই আমরা মাইরে ফেলাম। তো এরকম ভাবে ডিসিশন নিলাম। মানে আমরা টেকেরহাটের যে কয়জন আছি সবাই মাদারীপুরের অন্য লোকজনকে ভয় দিয়ে রাখতেছি যে কেউ যদি ফোনের কথাটা না হয়, কারণ ভাই আমাকে তো বাসকে এনতে বাইরে হইতে হবে। আমার মনে করেন 40 প্রায় 30 ঘন্টা আমরা না খাওয়া, একটা রুটি দিছে এতটুকু পরিমাণে, এই রুটিটা 4 জনে ভাগ করে খাইতেছি, তাহলে আমরা কি কষ্ট ভিতরে মনে করেন কষ্টটা পার করতেছি। তো এরকম ভাবে সবাই ভয় ভীতি দেখলাম, আশিক কয়েকজনের গতরে হাতও তুলছে, মানে আমরা মারামারি করতেছি নিজেদের ভিতরে, ওদের এত ভাবে বুঝাইতেছি যে ভাই এটা আমাদের এখান থেকে বাইচা ফিরতে হবে। তো এরকম ভাবে আমরা যার মাধ্যমে আসছি সে আমাদের এক পর্যায়ে বললো যে ওইখান থেকে কি পলানের কোনো সিস্টেম নাই। তখন তো একদম আমরা আশা ভরসা সব ছাইড়া দিছি যে তাইলে আমাদের পলাইতে হবে। তো এরকম ভাবে আমরা সবকিছু মানে প্ল্যান করলাম যে কি করা যায়। তো আমাদের একজন বললো যে হ্যাঁ আমরা বাথরুমে একজন যাওয়া ধরবো, ওই টাইমে দরজা দিয়ে সবাই বাইরে হয়ে যাবো। তো এরকম ভাবে রিস্ক নিলাম। তো সবাই প্ল্যান করলাম যে সন্ধ্যায় এটা আমরা করবো। তো ওইখান থেকে ওইটা আর হয় নাই, বিকালবেলা আমাদের লিবি যাইয়া আমাদের কথা বললো। তা আমরা সবাই ভরসা পাইলাম যে লিবি আমাদের সারাই আনবে। তো লিবি যাইয়া সবকিছু শেষ করলো, লিবি যাইয়া কথাবার্তা বললো, সন্ধ্যার কাল আমাদের ওইখান থেকে সারাই নিয়ে যাইতেছে। তো সারাই নিয়ে আবার আমাদের কিসে নিতেছে, কিভাবে নিতেছে, সারাইও ওইখান থেকে আমাদের আবার ট্রাকে কইরা শোয়াইছে, ট্রাকে কইরা শোয়াই আমাদের উপরে 2-3 জন কইরা দিয়া লোক নিতেছে। ওগুলো ছোট একটা ট্রাক নিয়ে আসছে, মানে আমাদের যেগুলো আমরা আমাদের দেশে ছোট পিক আপ ভ্যান বলি ওরকম, ওইগুলা নিয়ে আসছে। 2টায় ঠিক করে নিয়ে যাবে, 2টার ভিতরে মানে নিয়ে যাবে। তো একটায় 25 জন করে লোক উঠলাম, যেহেতু আমাদের সাথে আরো 4 জন বাঙালি যোগ হয়েছে, 49 জন লোক হয়ে গেছি। তো ওরকম 2 ভাবে ঠিক করলো এরকম। তো অনেক কষ্ট হইতেছে, ওইখান থেকে প্রায় 2 ঘন্টা ট্রাক চালাইয়া আমাদের নিয়ে গেল আমরা যে বাসায় প্রথম ছিলাম ওই বাসায়। ওইখান থেকে নিয়ে গেল, আমাদের তো ফোন পাসপোর্ট সব রাইখা দিছে। তো তারপরের দিন সন্ধ্যাবেলায় লিবি আসলো, আইসা বললো যে 12টা ফোন আর তোদের পাসপোর্ট আসবে। তো আমরা তো আর জানি না কার পাসপোর্ট বা কার ফোন আসবে, এরকম ভাবে 12টা ফোন আসলো, তার ভিতরে আমার ফোন ছিল আর আমরা সবাই পাসপোর্ট পাইলাম। তো ওইখান থেকে তো আবার সবাই মনে করেন আবার ওইখান থেকে আবার আমরা সবাই স্বপ্ন দেখা শুরু করলাম, স্বপ্ন যে ভাঙ্গে পড়া যাবে না। গেম এক ফির আমরা দিছি, আমাদের আবার গেম দিতে হবে। আমাদের ভিতরে এমন লোক আছে বুঝছেন, যারা 5-6 বার গেম দিছে, মাদারীপুরের মিঠাপুর বাড়ি, সিন্নদী বাড়ি 4-5 বার গেম দিছে, কেউ 46 লাখ গেছে, কেউ 53 লাখ গেছে, এরকম ভাবে অনেক টাকা গেছে সবাই। মানে অনেক বয়স্ক লোক আছে, আমাদের বাপের বয়সী বা চাচাদের বয়সী, দাদা বয়সী এরকম লোক আছে, তাদের সবাই আমরা আবার সহজ যোগাইতেছি। তো লিবি আসলো, লিবি আমাদের সবকিছু খুলে বললো। তো আমরা যারা এক জায়গায় মানে অল্প বয়সও, আমরা সবার মাথায় তো রাগ কষ্ট, তো আমরা নিয়ে এক জায়গায় বসেছিলাম। তো আমার ফুফাতো ভাই আশিক, আমরা মানে অনেক ভাইঙা পড়ছি, ভাইঙা বলতে মানে আমরা শক্ত আছি, কিন্তু আমাদের যে চাস্তো ভাই দীপু ছিল, ওরাও চাস্তো ভাই দীপু, তারপরে টেকেরাটে আরো রবি কাকা আর কিছু ছিল, সবাই আমরা মানে একটু আবার মনে করেন স্বপ্ন দেখা শুরু করলাম। ওইখান থেকে আবার মানে করলাম যে যত যা হোক আমাদের পরের গেমে যাইতে হবে। তো কেউ যাইতে রাজি না, আশিক আমি রবি কাকা মানে আমরা যে কয়জন ছিলাম পরে যাইতে আবার রাজি হইলাম যে যাই যা হোক আবার রিস্ক নিতে হবে, একবার গেম দিয়ে ধরা খাইছি কি হয়েছে, গেম আবার দিতে হবে। তো ওইখান থেকে এরকম ভাবে একদিন লিবি সন্ধ্যাবেলা আসলো, লিবি আমাদের সবকিছু খুইলা বললো যে এরকম ভাবে তোদের গেম হবে আবার। তো আমরা বললাম যে সবাই তারা যারা গেম আগে 4-5 বার মারছে না, তারা আমরা তো মনে করেন একজন পোলাপান এক পাশে হলের পাশে বৈশা মানে কষ্টের কথা ভাবতেছি, ওই সময় কি আর করবো, কিছু করারও নাই, বাড়িতে যোগাযোগ করি না, মন মানসিকতা ভালো না থাকলে কথা বলবো কিভাবে। তো এরকম ভাবে লিবি আইসা বললো, তো যারা বয়স্ক ছিল, যারা 4-5 বার গেম মারছে অন্য জেলায় বাড়ি, তারা লিবির পায়াতে ধরে বললো যে দেখ আমরা গেম দিতে চাই না, তুই আমাকে সবাই মাইরা ফেলা গুলি কইরা। লিবি বললো কেন, কয় আমরা আগে এরকম ভাবে গেম দিছি, আমরা বারবার ধরা খাইছি, তো এখন তো আমাদের কিছু নাই, আমরা সর্বহারা, আমরা কয়েকজন আছি, তো এর থেকে আমরা গেম দিয়ে ধরা খাইতে চাই না, তুই আমাকে মাইরা ফেলা। তো লিবি এক কথায় লিবি আমাদের বুঝলো, লিবি অনেক কান্নাকাটি করলো। লিবি বললো, লিবিটা অনেক ভালো ছিল, যে সময় যা চাইছি আমরা পাইছি। তো লিবি এরকম ভালো ছিল, লিবি সবকিছু বললো। লিবি বললো যে এটা আমার ব্যবসা, এটা রিজিক, তোরা আমার সন্তানের মতো। লিবি আমাদের সবকিছু বললো, লিবির কথায় আমরা আবার মনে করেন সবাই একটু শক্ত হইলাম। তো
তো এরকম ভাবে এটা ছিল বুধবারের কাহিনী। তো এরকম বৃহস্পতিবার গেল, তো শুক্রবার রাত্রে আমরা আবার গেমের জন্য প্রস্তুতি নিলাম, আমাদের গেম হবে। তো আমার ফুফাতো ভাই আশিক, আমরা সবাই একসাথে প্রস্তুতি নিলাম ওরকম ভাবে। আগে যেরকম ভাবে প্রস্তুতি নিছি এইবার আর ওরকম ভাবে প্রস্তুতি নেই। আগে ছিলাম আমরা ফুল প্যান্ট পরে গেমের জন্য প্রস্তুতি নিছি, এবার আমরা হাফ প্যান্ট পরে গেমের জন্য প্রস্তুতি নিছি, কারণ আমরা তো দেখছি। তো ওইখান থেকে আমাদের আবার গাড়িতে গেমের উদ্দেশ্যে রওনা করলো, গাড়িতে কইরা নিল ট্রাকে শোয়া, ওইখানে মানে আবার ওই ট্রাকে মানে কি অবস্থা বুঝেন, একজনের উপরে 3 জন করে লোক দিতে আছে, 3 জন করে লোক দিয়ে ওরকম ভাবে আমাদের উঠাইয়া দিতে আছে গেমে। তো এরকম ভাবে দিতে আছে, তা আমরা তো ভাবছি আগে 40 মিনিট নিছে, এবার ওই 40 মিনিটের মতন ওই জায়গায় নিবে, কিন্তু আমরা জানতাম না যে লিবিয়ার শেষ প্রান্ত আর তিউনিসিয়ার শুরু এই জায়গায় আমাদের নিবে। প্রায় গাড়িতে ট্রাকে 3 ঘন্টা লাগছে, রোড অনেক ভাঙা, মানে ট্রাকের বডির উপরে স্টিলের উপর শুয়ে থাকা, বুঝেনি তো কতটা টাফ ব্যাপার, শরীর হাত সব ব্যথা হয়ে গেছে, পিছের নিচে সবাই চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতে আছে, কয়জন রে ভাই কিভাবে বুঝাও। তো আমরা নিজেরাও অনেক কষ্ট করলাম, ওইখান থেকে আমাদের নিল হলো সাগর পারে। তো সাগর পারে নিল মানে সাগর আমরা চোখের সামনে দিয়ে দেখতেছি, জানালার ফাঁক দিয়ে যে সাগর ওইখান থেকে গেম যাবে, কিন্তু আমরা জানি না যে ওইটা একটা সাগরে মনে করেন এমন জায়গা, ওইখানে শুকনা গেরা পানি। তো সন্ধ্যা হয়ে গেল, ওইখানে আমাদের বাইক হলো 6:20 আমাদের সবাই ডাইকে বাইক হলো। তো আমরা তো সবাই ওরকম ভাবে প্রস্তুতি যার যা আছে ওরকম ভাবে নিয়ে প্রস্তুতি নিলাম গেম দেওয়ার জন্য, যে গেম দিবই যাই হোক, একবার তো মরছি, হয় মইরা যাবো নয় গেম দিয়ে ইতালি যাবো। কিন্তু আমাদের মাথায় তখন এইটা সেন্স ছিল না যে আমরা 13-14 লক্ষ টাকা দিয়ে আসছি, ঠিক না? 13-14 লক্ষ টাকা দিতে একটা ফ্যামিলির একটু কষ্ট হয়, মধ্য ফ্যামিলির হয়তো সবাই হয় না। তো অর্থাৎ আমরা 13-14 লক্ষ টাকা দিয়ে যদি গেম দিয়ে মারা যায়, অর্থাৎ আমি আমার নিজের জীবন নিয়ে শেষ করলাম, আমি আমার ফ্যামিলিরে শেষ করে দিলাম। কিন্তু আমরা তখন এইটা ভাবি নাই, তখন ভাবলাম যে গেম দিতেই হবে, ইতালি যাইতেই হবে, ইতালি না যাই গেম যখন দিছি এই পথে আসছি হয় মারা যাবো। পথটা যে এত কঠিন জানা ছিল না। তো ওইখান থেকে আবার গেমের উদ্দেশ্যে ওইখানে নিল এরকম ভাবে পানিতে প্রায় মনে করেন গেরা পানি 2 কিলোমিটার পানির ভিতরে দৌড়াইলাম, গেরা পানি 2 কিলোমিটার পানির ভিতরে দৌড়াইলাম, কিন্তু গেরা আর পানি আর বাড়ে না, গেরা পানি আর বাড়ে না। তো আবার সবাই এরকম ধৈর্য হারায় গেলাম। তো এরকম ভাবে যাইতে যাইতে এরপরে প্রায় আরো 500 মিটার গেলাম, লিবিরে বললাম যে আর কত দূর, দেখ আমরা পারতাছি না, আমরা গেম দিতে চাই না, পিছনে ও কইতাছে দেখ আর একটু যা তৈরি হবে। এরপর একটু একটু মনে করেন পানি বাড়া শুরু করলো। তো প্রায় 3 কিলোমিটার পানির ভিতরে যদি গেরা পানিতে দৌড়ানো যায়, এটা তো অবশ্যই বুঝেন, এমনি শুকনার উপরে আমরা কতটুকু দৌড়াইলে মানে কিরকম একটা অবস্থা আপনাকে আমি বুঝাইতে পারবো না। তো ওই সময় সবাই কান্নাকাটি করলো, যারা অসুস্থ বয়স্ক বেশি ছিল পানিতে পড়ে গেল, কেউ চুপনি খাইতেছে, কেউ রে ধৈরা উঠাইতেছি, কেউ রে টাইনে নিতেছি পানির ভিতর কলার ধৈরা, মানে খুব কষ্টের একটা বিষয়। তো এইভাবে টাইনা টুইনা ভোটে উঠাইলাম, কষ্ট কইরা উঠাইলাম। তো ভোটে উঠাইছি বলতে কিরকম, প্রায় 3 কিলোমিটার পানিতে দৌড়ানোর পরে যদি ভোটে উঠি, আমাদের শরীরেও তো শক্তি নাই, মানে আমরা যে ভোটে উঠবো ওই শক্তিটুকু নাই। তো আমাদের লিবি টাইনা ভোটে কিছু লোকরে উঠাইলো, 10 জন লোকের মতো উঠাইলো। উঠানোর পরে 10 জন লোক দিয়ে ভোট ছাড়তে গেল, ভোটের ইঞ্জিন আবার পানিতে বাইজা যায়। তো এরকম ভাবে আবার প্রায় 500 মিটার পরে সব লোকজন ভোটে উঠাইলো। উঠানোর পরে সবাই ধৈর্য হারা হইয়া, যাই হোক আল্লাহর কাছে দোয়া যে ওই ভিজা কাপড় চুপুরেই বসলাম, জামা কাপড় তো নাই, সব ভিজা গেছে, গেমে ওইভাবে উঠতে হবে, গেম তো দিতে হবে, যেহেতু আমরা ছোট বোটে উঠছি, ছোট বোট অনেক রিক্স। তো আমাদের নিয়ে কি করলো বুঝছেন, আমাদের আমি দীপু এবং আশিক আমাদের হলো বোটের নিচে দিল, বোটের নিচে দিয়ে মানে উপরে যে ঢাকনা, ওই ঢাকনাটা আটকাই দিতে চাইছিল। তো আমাদের লিবি যে ছিল সে মানে ঢাকনাটা খুলে দিল, কিন্তু এই যে 2-3 দিন আগে যে আমাদের মামুন ভাই মারা গেছে, ঠিক না, এরা মারা গেছে এই ভোটের ঢাকনা আটকানোর কারণে, মানে যেখানে তেলগুলা দেয় ওখানে প্রচন্ড পরিমাণে তেলের, কাঁচা তেল তো অনেক গন্ধ, তো ওইখানে আটকাই দিতে চাইলো। তো লিবি ওইটাই ফালাই দিল। তো ওই নিচে আমরা বসলাম। তো আমাদের আশিক আমার টার্গেট হলো আমাদের উপরে উঠতে হবে যেভাবে হোক। তো এরকম ভাবে ভোট চলার পরে উপরে উঠলাম। আমাদের ভোট ছাড়ছে একটা ইঞ্জিন দিয়ে, মনে করেন প্রথম একটা ইঞ্জিন ছাড়ছে, পরে আর একটা ইঞ্জিন চালু করবে। তো এরকম ভাবে চালু করবে। তো এর ভিতরে ভোট প্রায় 1 ঘন্টা চলছে। 1 ঘন্টা চলার পর ইঞ্জিন আর একটা চালু করতে পারতাছি না, সবাই এরকম ভাবে কান্নাকাটি, জানলাম আমরা এক ফির গেম দিয়ে ধরা খাইছি, একটা ইঞ্জিন দিয়ে কখনো সাগর পাড়ি দেওয়া অসম্ভব, যেহেতু সাগর উতাল, মনে করেন কি অবস্থা আমাদের, অনেক কষ্ট। তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি, সবাই কান্নাকাটি করতেছি, চিল্লাচাল্লি আল্লাহর কাছে দোয়া দোয়া করতেছি। এর ভিতরেই মনে করেন পিছের থেকে দেখতেছি যে লাল বাতি আমাদের দিকে আগায় আসতেছে। তো আমি ক্যাপ্টেনরে দেখাইলাম, আমি যেহেতু আরবি ভাষা পারতাম, ক্যাপ্টেনরে বললাম যে দেখ আমাদের দিকে আগায় আসতেছে। তো ক্যাপ্টেনও আতঙ্ক হয়ে গেল, ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার জন্য অনেক চেষ্টা করতেছে, ক্যাপ্টেন যা বলতেছে আরবি ভাষায়, আমরা কয়েকজন আরবি ভাষা বুঝতাম, তো আমরাও আতঙ্ক হয়ে গেলাম। ক্যাপ্টেন কইতাছে যে বিপদ বিপদ,
তো এরকম ভাবে বলতে ইঞ্জিন চালু হয় না কোস্টগার্ড আমাদের কাছে আসলো। লিবিয়া আসার পরে সবকিছু জিজ্ঞেস করতে আছে, তোরা কই যাবি এরকম ভাবে বলতেছে। আমরা বললাম আমরা ল্যাম্পোদোসা যাবো। কইতে সামনে অনেক বিপদ, তোরা ভোট ঘুরাই যা। আমরা কইতেছি তোরা আমাকে মাইরা ফেলা। আমরা এরকম ভাবে 2 হাত উঁচা করলাম যে তোরা আমাকে মাইরা ফেলা, আমরা পিছে যাবো না। ওরা অনেক চেষ্টা করতেছে মনে করেন আমাদের পিছে নেওয়ার জন্য, আমরা পিছে যাবো না। আমাদের কথা, আমরা তো একবার মরছি। আমরা আবার কি করছি, যে ক্যাপ্টেন আমাদের আগে গেম দিয়ে ধরা খাইছিল ওই ক্যাপ্টেনে দিছে। তো আমরা যেই বাসা থেকে বাইরেছি বাসা থেকে ছুরি নিয়ে গেছি। তো ক্যাপ্টেনে বললাম তুই যদি ভোট ঘুরাস, পাকিস্তানি ছিল এবং আমরা বাঙালি টেকেরাটের 2-3 জন ছুরি নিয়ে গেছিলাম, তুই যদি ভোট ঘুরাস তাহলে তোরে কিন্তু আমরা মাইরে ফেলাম তোকে 2 জনে। তো ওরা আর ভয়তে কিছুই করলো না, ওরা ওইভাবে ভোট চালাইলো। তো এরকম ভাবে লিবিয়ার কোস্টগার্ড আমাদের পিছু ছাড়তেছে না। এরকম ভাবে প্রায় 40 মিনিট পরে তিউনিসিয়ার কোস্টগার্ড আসলো। আসার পরে আমাদের বলতাছে তোরা কই যাবি। তো আমরা বলতাছি আমরা ল্যাম্পোদোসা যাবো, আমরা তিউনিসিয়া যাবো না। ওরা ভাবছে আমরা তিউনিসিয়া যাবো, আমরা কইতেছি না আমরা তিউনিসিয়া যাবো না, আমরা ল্যাম্পোদোসা যাবো। তো এরকম ভাবে বলতাছে যে না সামনে অনেক বিপদ, তোরা আগাইস না। আমরা বলতাছি যে আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে আগাইতেছি, আমাদের আগানো ছাড়া আর কোনো পথ নাই, আমরা যদি মইরাও যাই আমরা পিছে আগাবো না। তো এক কথা এরকম বলতে ওরা বলতাছে তোকে ভোট আমরা গুলি করে ডুবাই ফেলাম। আমরা বলি আমরা প্রস্তুত, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। তো মৃত্যুর জন্য প্রস্তুত, সবাই কলেমা পড়তাছি, কেউ ইনুস দোয়া পড়তাছি। আমরা কই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, 2 হাত দিয়ে আমরা কই মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু আমরা পিছে যেতে প্রস্তুত না। তো এক কথা এরকম ভাবে বসতে ওরা আমাদের ওরা বুঝলো যে আমরা পিছে যাব না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। মাঝে মাঝে সবাই আল্লাহ আকবার কইতাছি যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, তোরা যা মন চায় কর। তো এরকম করতে করতে লিবিয়ার কোস্টগার্ড চলে গেল। তো তারপর তিউনিসিয়ার কোস্টগার্ড আমাদের মুদিরের নাম জিজ্ঞেস করলো। তো বললাম, তো তারপর ওরা বললো, ওরা আমাদের দোয়া দিয়ে গেল, ওরা আগাই দিয়ে গেল। এরকম ভাবে চলতে তো এরকম ভাবে যেখানে আমাদের লাগার কথা 15 ঘন্টা, আমাদের ক্যাপ্টেন বলতেছে যে আর 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা এরকম করতে 4-5 ঘন্টা কাড়াই ফেলাইছে। তো এরকম করতে প্রায় আমরা যে 19 ঘন্টায় পা রাখছি। তো ক্যাপ্টেন বলতেছে আর কত দূর, ক্যাপ্টেন আন্দাজ করতে পারতেছে না যে আমরা আগাইতে পারতেছি না। আমাদের ভোটটা হলো ঘন্টায় মাত্র 8 কিলোমিটার যায়, 40 যেহেতু 2টা ইঞ্জিন 8 কিলোমিটার যায়। কিন্তু ক্যাপ্টেন বলতেছে, তো এরকম ভাবে ধৈর্য হারা সবাই বলতেছে লোকেশন নষ্ট হয়ে গেছে, ও আবার লিবিয়ার দিকে যাইতেছে। তো এরকম ভাবে কি একটা অবস্থা, বারবার এরকম কেন আমাদের সাথে হইতেছে, সবাই এরকম কান্না কাটি করতেছে। কেউ মনে করেন বলতেছে আমি এবার লিবিয়া যদি যাওয়া দেয় আমি সাগরে লাভ দিয়ে মারা যাবো। সবাই এরকম বলতেছে যে তাও ধরা দেবো না, ধরা দেওয়া যে কতটা কষ্ট এটা আমরা বুঝি, তো ধরা দেবো না, আমরা মারা যাবো। তো এরকম ভাবে কিন্তু ক্যাপ্টেন বলতেছে যে না আমি ল্যাম্পোদোসার দিকে যাইতেছি, তোরা ধৈর্য হারা হইস না। তো এরকম ভাবে ধৈর্য হারা হইস না। আলহামদুলিল্লাহ চলতে ও বললো যে আমার আর 3 ঘন্টা সময় লাগবে, 20 কিলোমিটার বাকি আছে ল্যাম্পোদোসা, তোরা 2 ঘন্টা পরেই ল্যাম্পোদোসা দেখতে পারবি। তো আমরা আবার সবাই পেলাম। তো এরকম ভাবে 1 ঘন্টা 40 মিনিট চলে যায়, ল্যাম্পোদোসা তো দেখতে পারি না। ওরে বললাম যে তুই কোন দিক নিতে আসছ, আমাদের সত্যি কথা বল। ও বলতেছে আমি ল্যাম্পোদোসার দিকে যাইতেছি। এরকম করতে আরো প্রায় 2.5 ঘন্টা পার করি, কিন্তু ল্যাম্পোদোসা আমরা দেখতে পারি না। আমরা তো রিসিভার আসায় না। ওরে আমরা বলছি যে তুই হগি চালু করবি না, যদি হগি চালু করে ওই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড ধরে নিয়ে যাবে, ওদের রাডারে নেটওয়ার্ক যাবে যে আমরা সাগরের ভিতরে আসি, আমরা ইতালি সাগরে, কিন্তু আমাদের ভিতরে ভয়, আমাদের যদি ধরে নিয়ে যায় আবার কি হবে। তো এরকম ভাবে ভয় ভীতি বাদ দিলাম, সবাই আবার এরকম ভাবে বললাম। এর ভিতরেই প্রায় তার 20 মিনিট চলার পরে ইতালি সাগরে প্রচন্ড পরিমাণে ঢেউ আসা শুরু করলো, প্রচন্ড পরিমাণে। ভোট আমাদের সোজা নেওয়া খুব কষ্টকর, বাতাসে বারবার ঘুরাই ফেলাইতেছে ইতালির উপকূলে। তো তার এরকম ঢের ভিতরে আমরা চালাইতেছি, প্রায় 10 মিনিট পরে আমরা ল্যাম্পোদোসা দেখতে পেলাম, তাও হালকা। ও এর ভিতরে তেলের কথা বলছে আমার ফুয়াতো ভাই, তেল শেষ হয়ে গেল, তেলের কথা বলছে। সবাই বলতেছে যে তেল শেষ এই কথা, কিন্তু আসলে আমাদের 11 গেলেন তেল আরো ছিল, কিন্তু সবাই বলতেছে তেল শেষ কিভাবে যাবো। তো ওইটা আর খেয়াল নাই, ওরকম ভাবে গেলাম। ওরকম ভাবে যাইতে আশিক ছিল। তারপরে আর একটা কাহিনীও ছিল, আমাদের বোট ফাইটা গেল, সেটাও আমরা বলি না, ওইটা অনেক কষ্টের কথা। এগুলো বললে যারা আছে লিবিয়ায় এরা অনেক কষ্ট পাবে, বুঝছেন, এই ধরনের কথাবার্তা নাই বলি। এত কিছু সবকিছু বললে তারা অনেক ভয় পাবে যারা লিবিয়া আছে, কারণ এরা এই জিনিসটা ফেস করে নাই। ফেস করলে হয়তো বা বুঝতে পারবে আসলে গেম জিনিসটা যে কি, এই জিনিসটা তারা বুঝবে না। আমরা ভাবি কি যে বাংলাদেশ টু লিবিয়া টু ইতালি, আসলে ভাই এত সোজা না। লিবিয়ার নামটাই হচ্ছে নিজের জীবন নিয়ে জুয়া, নিজের জীবন বাজি রাখাই জুয়া। অর্থাৎ এই 13-14 লক্ষ টাকা দিয়ে আমরা যে মনে করেন ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাই, ঠিক না? অর্থাৎ আমাদের যদি একটা দুর্ঘটনা হয় তাইলে কিন্তু সাগরে নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো পথ নাই, কারণ সাগরে কোনো আপনার কিচ্ছু দেখা যায় না। 23-24 ঘন্টা আমরা ছিলাম, একটা ঘাট দেখি না, কেউ নাই। তো ভোটটা যদি কোন রকম অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যু নিশ্চিত যাই নাই, কিন্তু আমরা গেম দিতে আসি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেম দিলাম। তো 13-14 লক্ষ টাকা দেওয়ার পরে একটা মধ্য পরিবারের ফ্যামিলি, ঠিক না, তার ছেলে সন্তানরা যদি একটা দুর্ঘটনায় মারা যায়, তাহলে কিন্তু সে তার ছেলেও হারাইলো, সে তার টাকা পয়সাও সব হারাইলো। অর্থাৎ আমি নিজে মারা যাওয়া প্লাস আমার ফ্যামিলিরে মাইরে রাখা যাইতেছি। তো সবাই এই ধরনের রিস্ক নেওয়া থেকে আমি মনে করি
রিস্ক না নেওয়া খুবই ভালো। লিবিয়া আমরা না বলি, জীবনকে ভালোবাসি, লিবিয়াকে না বলি। লিবিয়ার পথটা অনেক কঠিন ভাই, এত সোজা না সবকিছু। হয়তো এই কাহিনীটা বইলা দিলাম, মনে করেন এই যে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিলাম, আসলে এই কয়েক মিনিট আমাদের জীবনে কাহিনীটা জানা। লিবিয়া থাকা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট মানে মানুষের চোখে ঘুম নাই, শান্তি নাই, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে, কেউ স্টক করতে আছে, এত পরিমাণ কষ্ট মানে বইলা বুঝানো যাবে না। যারা একমাত্র গেম যে বলেন গেম দিছে, গেম দিয়ে ধরা খাইছে বা এক গেমে যারা সাকসেস হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই জিনিসটা বোঝে না। অর্থাৎ ভাই আমরা এইগুলো লিবিয়ারে না বলি, আমরা অন্য সিস্টেমে অন্য জায়গায় ভাবে ইতালিতে ঢুকি, যেহেতু আমাদের ইতালি বা ইউরোপ কান্ট্রি ঢুকতে হবে, অন্য এতে ঢুকি, অন্য কোন উপায়ে ঢুকি। কি কষ্ট ভাই, মানুষ কি পরিমাণে কষ্ট করে এটা আসলে আপনাদের বুঝাইতে পারবো না। তো আমরা এই পথে না আসি ভাই, এইটাই সবার কাছে অনুরোধ। যেহেতু আমার এলাকার অনেক ভাই বেরাদার এখনো লিবিয়া আছে, টেকেরাটের অনেক ভাই বেরাদার সবাই গেমের উদ্দেশ্যে আছে, সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের শহীদ সালামত ইতালিতে পৌঁছায় দেয়। তাছাড়া 2-3 দিন আগে এই যে একটা ঘটনা ঘটছে, আমার এলাকার মামুন ভাই, তারপরে যে তারপরে রাজন না তো সরি, তার বাড়ি হলো সেন্দিয়া গ্রামের একটা ছেলে ছিল, তারপরে এই ভাঙ্গার একটা ছেলে ছিল, তারা মারা গেছে। তো তাদের জন্য সবাই দোয়া করব। আর আমাদের এলাকার যারা যেমন জনি ভাই এরা ছিল, আমার ফুয়াতো ভাই সুমন ভাই ছিল, তারপরে আমার কিছু একটা ভাগনা ছিল আসিফ, তারপরে টেকেরাটের অন্যান্য লোক ছিল, যেমন রাগদি গ্রামের কিছু লোকজন ছিল, তারা সবাই সুস্থ আছে। তো তাদের জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তাদের যেন ভালোভাবে ইতালিতে পৌঁছে দেয়। অনেক কথাই ভাই বললাম, কথা অনেক ভুল ত্রুটি হইতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।